নমস্কার। খবরদার কথা নয়। আমরা জানি আপনারা ভাবছিলেন যে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে ভোট হয়ে গেল, আমরা দেখে কিছু বলছি না। খবরদার কথা নয় বলবেন না, এটা হতে পারে। বলবো, দুরাজ্যে ভোট হয়ে গেল। মহারাষ্ট্রে মোদি ঢেউ বা সুনামি যাই বলুন, সেটা অস্তমিত আবার ঝাড়খণ্ডে। মহারাষ্ট্রে প্রধানমন্ত্রী মোদির জন্যই বিশাল জয় পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন জোট। কিন্তু ঝাড়খণ্ডের ক্ষেত্রে কার জন্য হার হলো সেটা নিয়ে আর আলোচনা হচ্ছে না। আমরা আজকে দুটো রাজ্য নিয়ে স্বল্পক্ষণের জন্য আপনাদের কাছে এসেছি। অনেক প্রশ্ন রয়েছে, নানা রকম শব্দ ব্যবহার হয়েছে। জাতপাত সাম্প্রদায়িকতাকে ছাপিয়ে গেল, যে কৃষকদের যে দাবি, এগুলিও ছাপিয়ে গেছে। ঘুসপেটিয়া, এরপর কাটেঙ্গে, বাটেঙ্গে তো কাটেঙ্গে, এই সমস্ত শব্দ পেলাম। এক হ্যায় তো সেফ হ্যায়, নানা রকম শব্দ এসছে। সব মিলেই আমরা আজকে ছোট্ট করে আপনাদের কাছে আসতে চাই। এই দুটো ইলেকশনের পরিপ্রেক্ষিতে কি হলো, দেশ কতটা এগিয়ে গেল, এই সমস্ত নিয়েই আমরা আলোচনা করব। আমরা অনুরোধ করেছিলাম ব্যস্ততম সময়ের ভেতরে যদি একটু সময় দেন। রাজ্যের প্রখ্যাত আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, বাঁদিকে বসেন। পুরুষোত্তমদার সঙ্গে বিভিন্ন অংশের মানুষের একটা যোগাযোগ আছে, সরকার পক্ষই বলুন বিপক্ষই বলুন, উনি সব জায়গায় অবারিতদার, ওনার সঙ্গে যোগাযোগ রাখেন অনেকেই। সেই দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে পুরুষোত্তমদার কাছে সরাসরি জানতে চাই, লোকসভা নির্বাচনের পর মহারাষ্ট্রে ব্যাপক সাফল্য পেয়েছিল ইন্ডিয়া জোট। এই কয়েক মাসের ভেতরে এই বিধানসভা নির্বাচন ঠিক ফলাফলটা উল্টে গেল, আবার ফেরত চলে এলেন সেই বিজেপি নেতৃত্বাধীন জোট। আপনি কিভাবে দেখছেন এই যে মহায়তী যে জোটটা? আবার মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের ফল অপ্রত্যাশিত, এটা আমি কেন সবাই বোধহয় বিজেপি দলও ধারণা করেনি। বিজেপি কিংবা শিবসেনা, শিন্ডে গোষ্ঠী কিংবা এনসিপি অজিত পাওয়ার গোষ্ঠী, তারাও বোধহয় তাদের ধারণায় ছিল না। আর মহারাষ্ট্রের নির্বাচন সম্পর্কে আমি যতগুলো কাগজ দেখেছি, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের মতামত দেখার সুযোগ পেয়েছি, কেউই কিন্তু এই ধরনের নির্বাচনী ফলাফলের কোনো আঁচই দেননি। সব পক্ষেরই যেটা একটা সবার মধ্যে একটা কমন ব্যাপার ছিল যে খুব তীব্র লড়াই হচ্ছে। এবং কেউ কেউ বলছিলেন যে লোকসভা নির্বাচনের পর, লোকসভা নির্বাচনে যে ধাক্কা বিজেপি জোট পেয়ে খেয়েছিল, সেই ধাক্কা তারা কিছুটা হলেও কভার করতে বোধহয় পারবে, তাও জোর দিয়ে বলছিলেন না। কিন্তু কালকের নির্বাচনী ফলাফল দেখে স্বাভাবিকভাবেই আমি তো এটা আমার প্রত্যাশার বাইরে ছিল না। আমি কেন, অনেকেরই প্রত্যাশার বাইরে ছিল না। কেনই এইরকম জয় হলো বিজেপি জোটের? এর ব্যাখ্যা কি নিশ্চয়ই একদিনে এখানে বসে সব নিয়ে আলোচনা করা যাবে না, তবে অনেকগুলো বিষয় কাজ করেছে। আমি যেটা মনে করি, আমার অভিজ্ঞতায় সারা রাজ্যে সারা দেশে নির্বাচনী পরিস্থিতি যতটা অনুধাবন করতে পারি, তাতে একটা বিষয় স্পষ্ট, বিজেপি এবং আরএসএস এর বিরুদ্ধে নির্বাচনে লড়া খুব কঠিন। প্রথমত তাদের বিশাল অর্থশক্তি। দ্বিতীয়ত তাদের সাম্প্রদায়িক প্রচার। তৃতীয়ত তাদের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, তারা যেটা করে সুবিধাবাদী জোট। এবং ইদানিং যেটা তারা করছে, যার বিরোধিতা এতদিন তারা করতো, তারা বলতো রেউরি পলিটিক্স, এইভাবে রেউরি পলিটিক্স করে বিরোধীরা করে, এবার তারা তো তাকেও ছাপিয়ে গেছে। এবং আরো অনেকগুলো বিষয়ে কাজ করেছে। ভোটার তালিকা নিয়েও অনেক প্রশ্ন ছিল, যদিও এখন অনেকে বলবেন যে হারের পর এগুলো বলা হচ্ছে। তা না, নির্বাচনী যুদ্ধটাই এখন হয়ে গেছে অসম যুদ্ধ। একদিকে বিজেপি আরএসএস, তাদের প্রচন্ড শক্তিশালী ব্যবস্থা, অর্থের অফুরান লাগাতার যোগান, রাষ্ট্রশক্তি তাদের পক্ষে, মিডিয়া, বৃহৎ মিডিয়ার একটা বিরাট অংশ তাদের পক্ষে, সাম্প্রদায়িক প্রচার, নির্বাচন কমিশন সঠিক দায়িত্ব পালন করতে করে না, আদালতও অনেক ক্ষেত্রেই
আহ, সঠিক দায়িত্ব পালন করে না, করতে পারে না, সবগুলো মিলিয়ে বিজেপিকে অনেকটা এগিয়ে রাখে। তার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করা খুব কঠিন, এবং এই কঠিন লড়াই করার জন্য ইন্ডিয়া জোটেরও যে ধরনের প্রস্তুতি, যে ধরনের ঐক্য, শুধুমাত্র নেতাদের ঐক্য নয়, একদম তৃণমূল স্তরে কর্মীদের ঐক্য, সমর্থকদের ঐক্য, এবং সবাই এইটা অন্তত উপলব্ধি করা যে কোনোভাবেই এই নির্বাচনে বিজেপি, শিবসেনা, অজিত পাওয়ার গোষ্ঠীকে হারাতে হবে, কারণ এই নির্বাচনে তাদের পরাজয়ের উপর অনেক কিছু নির্ভর করছে। এটা একটা দুটো আদর্শের লড়াই। এটা এক্ষেত্রেও ঘাটতি থাকে। কংগ্রেস দলের পরিচালনার ক্ষেত্রে ঘাটতি আছে, এবং বিরোধীরা আত্মতুষ্টিতে ভুগছিল। হরিয়ানার নির্বাচনের বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে তাদের মহারাষ্ট্রে যেভাবে খত মেরামতির কাজ করা উচিত ছিল, যেভাবে কেন্দ্রীয় নেতৃত্ব রাশ টানা উচিত ছিল, তারা সেটা টানতে পারেনি। অনেকগুলো বিষয় কাজ করেছে, এবং তার ফলে এই ধরনের ফলাফল হয়েছে। এই ফলাফল অপ্রত্যাশিত, এবং এই ফলাফলে এটা বলবো, লোকসভা নির্বাচনের পর বিজেপি আরএসএস যেটা ধাক্কা খেয়েছিল সারা দেশে, এবং গণতন্ত্রের লড়াই জন্য যেটা একটা পরিসর উন্মুক্ত হয়েছিল, সেটা একটু সংকুচিত হলো। কিন্তু তাতেও আমি বলবো হতাশ হওয়ার কারণ নেই। কিন্তু একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, এটা আমাদের সবার উপলব্ধিতে আনতে হবে, বিজেপি আরএসএস এর বিরুদ্ধে নির্বাচনের লড়াইটা শুধু মিশক নির্বাচনের লড়াই নয়, এটা 20 বছর 25 বছর আগে নির্বাচন নয়, এটা একটা অন্য ধরনের নির্বাচন। এই নির্বাচনে তাদের কাছে সমস্ত ভান্ডার রসদ তাদের কাছে আছে, এগুলো তারা যে কোনোভাবে প্রয়োগ করে এটাকে মোকাবেলা করা। আরেকটা যেটা প্রশ্ন উঠছে যে মহাবিকাশ আঘাড়ি, তারাও ঠিক মতো একটা অল্টারনেটিভ ফিউচারে বক্তব্য তারা রাখতে পারেনি। এবং বিজেপি আরএসএস যেটা করেছে, মহারাষ্ট্র সরকার এই গত লোকসভা নির্বাচনের পর গত 7 মাসে তারা হাজার হাজার কোটি টাকার বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। লেরকি বহিন এটা 1,500 টাকা করে দেওয়া, এটাও একটা কাজ করেছে। মহিলা ভোটাররা যে টার্ন আউট বিরাট হয়ে বেড়ে গেছে, এটাও কিছুটা কাজ করেছে। তারপরও আমি বলবো এই নির্বাচনের এই ফলাফল অপ্রত্যাশিত। এর পেছনে অনেকগুলো কারণ আছে, এগুলো উপলব্ধি করতে হবে, এবং এটা আমাদের উপলব্ধির মধ্যে আনতে হবে। আজকের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে ভোটের লড়াইটা কিন্তু 20 বছর 30 বছর আগে সাধারণ ভোটের লড়াই নয়। এই লড়াইটা খুব কঠিন, এবং বিরোধী পক্ষ আরএসএস বিজেপি প্রচন্ড শক্তিশালী একটা পক্ষ, কারণ তাদের শক্তির অন্যতম দিক হচ্ছে সমগ্র রাষ্ট্র শক্তি এবং গণতন্ত্রে একটা লেভেল প্লেইং ফিল করার জন্য যে ধরনের প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই প্রতিষ্ঠানগুলো সেই ভূমিকা পালন করছে না। আজকে একটা কথা না বললেই না হয়, আজকে সঞ্জয় রাউত যে কথাটা বলেছেন, সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের দিকে অঙ্গুলি তুলে, সেই কথাটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। এই যে দল বদল, দল ভাঙানো, 40 জন বিধায়ক, তাদের উনি যদি তখনই কড়া ব্যবস্থা নিতেন, উনি অনেক কথা বলেছেন, 3 বছর মামলাটা ঝুলিয়ে রেখেছেন, এটাও তো তাদেরকে সাহায্য করেছে। দলত্যাগকে, এই ধরনের অনৈতিক দলত্যাগ, অর্থযুক্তির খেলাকে তারা প্রশ্রয় দিয়েছেন সুপ্রিম কোর্ট, মামলাটাকে দিনের পর দিন প্রলম্বিত করে। এবং এটাও বলেছেন এই সরকার ভাঙ্গা অন্যায় হয়েছে, কিন্তু যেহেতু আপনার এই উদ্ধব ঠাকরে পদত্যাগ করেছেন, সেই কারণে আমরা কিছু করতে পারছি না। এটাও তো যুক্তি নয়। তুমি দেখো, যদি তুমি উচ্চ আদালত মনে করে, সর্বোচ্চ আদালত, there was a constitutional fraud, a fraud on constitution was committed, then you must rectify the situation. You must rectify the restore the situation that was earlier prevailing before the fraud was committed. তুমি যেটা করোনি, আজকে সঞ্জয় রাউতের কথাটা অনেকের মনে হতে পারে পরাজিতের আত্মনাদ। আমি কিন্তু বলবো পরাজিত আত্মনাদ নয়, এটা একটা সঠিক প্রশ্ন। মহারাষ্ট্র নির্বাচন সম্পর্কে আমাদেরও ভাবনা চিন্তা করতে হবে, ইন্ডিয়া জোটকেও আরো সংঘবদ্ধ হতে হবে, এবং সঠিক কর্মসূচি নিয়ে নামতে হবে। আরএসএস বিজেপি, আমরা ভেবেছিলাম লোকসভা নির্বাচনের পর তাদের সাম্প্রদায়িক প্রচারের বীজ দাঁত ভেঙে গেছে, তারা সেই জায়গাতেই আছে। তারা প্রচারকে আরো তীব্র করেছে। তারা সাম্প্রদায়িক প্রচার, মেরুকরণ, এক হায় তো সেফ হয়, এর অর্থ কি? এর অর্থ হলো হিন্দু ভোটকে কনসলিডেট করো। এক হায় তো সেফ হয়, এর অর্থ কি? বাটেঙ্গে তো কাটেঙ্গে, এর অর্থ কি? সম্পূর্ণ সাম্প্রদায়িক প্রচার। যদিও এই সাম্প্রদায়িক প্রচার, তার চেয়ে তীব্র ঘৃণার প্রচার ঝাড়খণ্ডে সফল হয়নি,
কিন্তু মহারাষ্ট্রে সফল হয়েছে, তার সাথে অন্য বিষয়গুলো যুক্ত হয়েছে। আর একটা মনে রাখতে হবে, কর্পোরেট পাওয়ার, মহারাষ্ট্র মুম্বাই হচ্ছে আমাদের ভারতবর্ষের কর্পোরেট পুঁজির ক্যাপিটাল, ফাইন্যান্স ক্যাপিটাল। কর্পোরেট পাওয়ার কোনোভাবেই চাইবে না যে মহারাষ্ট্রে তাদের পক্ষে একটা সরকার না এসে অন্য সরকার এসো, যেই সরকার আরএসএস বিজেপি পরিচালিত সরকারের মতো ধান্দার পুঁজিকে এই এত উগ্রভাবে সমর্থন করবে না। সেখানে কর্পোরেট পাওয়ারের খেলাও এখানে আছে। এই সব মিলিয়েই মহারাষ্ট্রের নির্বাচনে ফলাফল হয়েছে বলে আমি মনে করি। তবু আরো, আমি তো আমার একটা প্রাথমিক পর্যবেক্ষণ দিলাম, এতে হতাশ হওয়ার কারণে কিন্তু এই পরাজয় অবশ্যই অপ্রত্যাশিত, আকস্মিক, আমাদেরকে বিস্মিত করেছে এবং অনেকেই এটা মেনে নিতে পারছেন না। দেয়ার মে বি সামথিং রং, দেয়ার মে বি সামথিং বিহাইন্ড দ্য সিন, এগুলো হতেই পারে। এগুলো নিয়ে আলোচনার প্রশ্ন আছে। আমাদের আর সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং লড়াইটাকে আরো তীব্র করতে হবে। ঝাড়খণ্ডের কথাটা বললেন, ঝাড়খণ্ডে যে শব্দটা সবচেয়ে বেশি ব্যবহার করেছে প্রধানমন্ত্রী, ঘুসপেটিয়া। তারপর বাটেঙ্গে তো কাটেঙ্গে স্লোগান তো হয়েছে, এক হ্যায় তো সেফ হ্যায় এই স্লোগানও হয়েছে। ইন্ডিয়া মঞ্চ অনেকটাই মজবুত ভাবে ঝাড়খণ্ডে লড়াই করেছে। এটা যদি সত্যি হয়ে থাকে, ঝাড়খণ্ডে কি শুধু মজবুত ভাবে লড়াই করেছে সেটাও হয়েছে, না এই যে ঘুসপেটিয়া বা অন্যান্য বিষয়গুলি, হেমন্ত সোরেনের গ্রেপ্তার, এগুলিও সাংঘাতিক রকম মানুষের মধ্যে প্রভাব ফেলেছিল? ঝাড়খণ্ডে আপনি যেটা প্রথমে শুরু করলেন, মহারাষ্ট্র যদি মোদির জয় হয়, অমিত শাহের জয় হয়, একইভাবে ঝাড়খণ্ড মোদী এবং অমিত শাহের পরাজয়। এবং ঝাড়খণ্ডে তো অমিত শাহ বিশেষত এবং মোদিও, স্বয়ং প্রধানমন্ত্রী মোদিও, ওনারা দুজনই বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব, তারা কিন্তু প্রচন্ড সাম্প্রদায়িক প্রচার করেছেন। 16টা সভা করেছেন অমিত শাহ এবং যেটা এটি হচ্ছে সমস্যা, আরএসএস বিজেপি এটাই করে, প্রত্যেকবার নির্বাচনের মুখে তারা ইস্যুকে নন ইস্যু করে, নন ইস্যুকে ইস্যু করে। ঝাড়খণ্ডে কিন্তু অনুপ্রবেশ কোনো সমস্যাই নয়, ঝাড়খণ্ডে অনুপ্রবেশ সমস্যা নয়, কারণ ঝাড়খণ্ড কিন্তু আন্তর্জাতিক কোনো সীমানা নেই। এবং ঝাড়খণ্ডে যে মুসলিম অনুপ্রবেশের কথা বলা হচ্ছে, এটা একদম ভিত্তিহীন। স্বরাষ্ট্র দপ্তরের, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের তথ্য বলে যে ঝাড়খণ্ডে অনুপ্রবেশের ঘটনা নেই। কিন্তু তারপরও ঝাড়খণ্ডে হিন্দু ভোট কনসলিডেট করার জন্য এই ঘুসপেটিয়াদের তত্ত্ব আমদানি করা হয়েছে, কিনা বলা হয়েছে পাকিস্তান বানাবে, কবরস্থান বানাবে, জমি নিয়ে নেওয়া হবে, আদিবাসীদের বিপন্ন করবে, এবং এটা কিন্তু আদিবাসীরা গ্রহণ করেন। আমি কদিন আগে একটা কাগজে দেখছিলাম যে ঝাড়খণ্ডে এই অঞ্চলটাতে মুসলিম এবং আদিবাসীদের একটা কয়েক শত বছর একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে। আমি বিহারের একটা কাগজে পড়ছিলাম যে মোদি এবং অমিত শাহের কথাটা ব্যাকফায়ার করতে পারে, কারণ ওই কাগজে সাংবাদিক বলছিলেন যে এই অঞ্চলটাতে মুসলিমদের সাথে আদিবাসীদের একটা সম্পর্ক আছে, সাংস্কৃতিক আদান প্রদান আছে এবং এটা দীর্ঘদিনের, এবং তাদের মধ্যে কোন রকম সাম্প্রদায়িক বৈরিতার কোনো অতীত নজিরত তেমন নেই। একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আছে, সেখানেই অবিশ্বাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা বিফলে যাবে, সত্যি প্রমাণিত হয়েছে। এবং এই ক্ষেত্রে আরেকটা কাজ হয়েছে, ঝাড়খণ্ডে জোটটা একটা শক্ত হয়েছে, গ্রাউন্ড লেভেলে জোটটাকে নিয়ে যাওয়া হয়েছে। সিপিআইএমএল আছে, লিবারেশন, আরজেডি আছে, কংগ্রেস আছে, আপনার ঝাড়খণ্ড মুক্তি মোর্চা আছে। এটা একটা ঘনবদ্ধ জোট হয়েছিল, যেটা মহারাষ্ট্র কিন্তু হয়নি। আর একটা কথা মনে করলো আমার, এটা বলা দরকার, মহারাষ্ট্রে ভোটারদের বিভ্রান্ত করার জন্য বিজেপি কি টেকটিক্স নিয়েছিল। একটা টেকটিক্স নিয়েছিল, কাগজে দেখছি, ইন্ডিয়ান এক্সপ্রেসে, ধরুন কোনো একটা কেন্দ্রে আপনার ইন্ডিয়া ব্লকের একজন প্রার্থী হলো অজিত ভোসলে। বিজেপি আরএসএস তারা কি করেছে, তারা অজিত নামে 20 জন নির্দলকে দাঁড় করিয়ে দিয়েছে। কেউ অজিত নারেকার, কেউ অজিত পাওয়ার, ইন্ডিভিজুয়াল টার্গেট, এবং এই যে ইন্ডিভিজুয়াল টার্গেট ভোটার গুলিয়ে ফেলবে, কারণ একই নামের 20 জন, একই নেমসেক, একই নাম, টাইটেল একটু রদবদল করে, প্রত্যেকটাকে নামে 20 জন 25 জন করে তারা নির্দল দাঁড় করে দিয়েছে। তার ফলে ভোটারদের অসুবিধা হচ্ছে কোন অজিতকে ভোট দেবে। এটা কিন্তু আমি আর কোনোদিন শুনিনি, এইবারই শুনলাম কাগজে দেখে, ইন্ডিয়ান এক্সপ্রেসে, হিন্দুতে, যে মহারাষ্ট্রে কোনো কিছুই বাদ রাখছে না, এবং একই কেন্দ্রে নির্দলকে কারা দাঁড় করেছে, অধিকাংশ নির্দলকে দাঁড় করিয়েছে আপনার শাসক দল বিজেপি শিন্দে জোট। একদম। এই জায়গাতে এনে যে আপনি ব্যাকফায়ারের কথাটা বললেন, এই হেমন্ত সোরেনের গ্রেপ্তারটা,
ভোটের আগে আগেই, জাস্ট লোকসভা নির্বাচনের আগে। এবং পাশাপাশি এই ব্যাকফায়ারটা কি কল্পনা সোরেনকে দিয়ে একটা লাভবান হয়ে গেল ইন্ডিয়া জোট। কল্পনা সোরেনের হেমন্ত সোরেনের চলে গ্রেপ্তার করা, এটা একজন প্রধান মুখ্যমন্ত্রী হয়ে গ্রেপ্তার করার কোনো নজির নেই, এবং যে কারণে গ্রেপ্তার করা হয়েছে সেই কারণে গ্রেপ্তারই করা যায় না। তার বিরুদ্ধে কিন্তু কোনো তথ্য প্রমাণ কিচ্ছু নেই। সুপ্রিম কোর্ট এবং যে মামলাটা আমরা কাগজে দেখছি, এটা শুনলে সবাই হাসবে। এই মামলায় একজন মুখ্যমন্ত্রী হয়ে আটক রাখা যায়, এবং যে জামিন পেতে এতদিন সময় লাগলো, হ্যাঁ, এবং এর একটা প্রতিক্রিয়া তো হয়েছে, স্বাভাবিকভাবে হয়েছে। সর্বশেষ প্রশ্ন দুইটা ভাগ। প্রথম ভাগ হচ্ছে যে এই যে মহারাষ্ট্রের জয় বা ঝাড়খণ্ডে হার, এই দুটোই টোটাল যে এক্সিট পোল দেওয়া হয়েছিল, প্রচারে বেরিয়েছিল, টোটাল এক্সিট পোলটাই কি এখন হাস্যকর হয়ে যাচ্ছে? নাম্বার ওয়ান। নাম্বার টু, এই মুহূর্তে প্রচার মাধ্যম ব্যাপক পরিমাণে মহারাষ্ট্রের জয়টাকেই বেশি করে দেখাচ্ছে, ঝাড়খণ্ডের জয়টাকে অনেকটা পেছনে নিয়ে যাচ্ছে। এর কারণটা কি আপনি তো বোঝার কোনো বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ প্রচার মাধ্যম বৃহৎ প্রচার মাধ্যমকে কারা নিয়ন্ত্রণ করছে? আদানি আম্বানি হচ্ছে এই রেজিমের দ্বারা সবচেয়ে উপকৃত ভারতীয় শিল্পপতি গোষ্ঠী, এবং একেই তো ধান্দার পুঁজিবাদ। অন্যান্য পুঁজিবাদী দেশে, উন্নত পুঁজিবাদী দেশগুলোতে কি হয়, পুঁজিপতিদের ক্ষেত্রে সামগ্রিক নীতি গ্রহণ করা হয়, কিন্তু ধান্দার পুঁজিতে কি হয়, একটা দুটো পুঁজিপতি গোষ্ঠীকে বেআইনি সুযোগ সুবিধা করে দেওয়া হয়। এই ধান্দার পুঁজিবাদকে আমরা দেখছি 2014 থেকে তীব্রভাবে ভারতবর্ষে। এর ফলে আদানি আম্বানি গোষ্ঠী এতটা রমরমা ফুলে ফুলে উঠেছে। আদানি আম্বানি গোষ্ঠী আমাদের সমস্ত বৃহৎ মিডিয়াকে নিয়ন্ত্রণ করছে। তারা তো স্বাভাবিকভাবেই তাদের প্রভুর নাম কীর্তন করবে, তারা মহারাষ্ট্রের জয়কে বিরাট করে দেখাবে, তারা ঝাড়খণ্ডের জয়কে গুরুত্বই দেবে না। তারা আবার একটা ধারণা তৈরি করার চেষ্টা করছে যে মোদির বিজয় রথ আবার অশ্বমেধ যজ্ঞ করতে বেরিয়েছে, একটা ধারণা তৈরি করার চেষ্টা করবো। যেভাবে লোকসভা নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন, আমরা 400-র উপর আসন নিয়ে আসছি, আমাকে অনেকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছেন, সেটাকে বিজেপির গদি মিডিয়া যেভাবে ইকোসিস্টেমে প্রচার করেছে। যদি মিডিয়া গত লোকসভা নির্বাচনে সামান্যতম নিরপেক্ষ থাকতো, তাহলে তো বিজেপি গত লোকসভা নির্বাচনে যেত না। আর এই যে এক্সিট পোল, যেটা এক্সিট পোলের তো এক্সিট পোল তো এবার তো মহারাষ্ট্র একদম মাঠে মারা গেল, মহারাষ্ট্র ঝাড়খণ্ড দুটোই মাঠে মারা গেল। কি হলো মহারাষ্ট্র, এটা গুরুত্বপূর্ণ বিষয়। যদিও কালকে দেখলাম কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে উই আর নট অ্যাকসেপ্টিং দ্য রেজাল্ট। তারা যখন এই কথাটা বলেছেন, এটা একটা গুরুত্ব দিয়ে বিবেচনা করার প্রয়োজন। কি হলো, হোয়াট হ্যাজ বিন দ্য বিহাইন্ড দ্য সিন? একদম, আমরাও নজর রাখবো। খবরদার কথা নয়, বসে থাকবে ঘটনাটা না, আমরা নজর রাখছি। আমরা আপনাদের সঙ্গে কথা বলবো। আবার একটা ভোট হয়ে গেল, সবাই আনন্দ করে, যারা জিতেছেন তারা আনন্দ করছেন, যারা হেরেছেন তাদের মন খারাপ। সামগ্রিক বলবেন সব মিলেই আবার ভারতবর্ষের জন্য তারা নিশ্চয়ই নেমে পড়বেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আনন্দ করব, মন খারাপ হবে, সবটাই হবে, কিন্তু বাজারের কি হবে? 55 টাকা, 14 সালের 55 টাকার পেট্রোল 100 টাকা, আজকে শশা 150 টাকা। কোথায় চলে গেল পেঁয়াজের দাম? যারা ভোট দিলাম, যারা ভোট পেলাম, তারা কি করছেন? প্রশ্নটা এটাই থাকবে, বেকারদের কি হবে? কোথায় যাবে ধারাভির অবস্থা? ধারাভিকে নাকি দিয়ে দেওয়া হচ্ছে একটা কর্পোরেট সেক্টরের হাতে। সব মিলেই আমাদের নজর থাকবে। ভারতবর্ষকে এইভাবে আমরা ছেড়ে দিচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।